প্রিয় দর্শক মণ্ডলী, গল্প কথায় সকলকে স্বাগত। গল্প সবাই একটু একটু ভালোবাসে, কিন্তু আমরা কি ভেবে দেখেছি কিছু কিছু গল্প যা আমরা অতীতে আমাদের দাদু ঠাম্মি এদের কাছ থেকে শুনতাম, সেই গল্পগুলো আজকে বোধহয় একটু হারিয়ে যেতে বসেছে। সেই গল্পগুলোকে জীবিত করার জন্য আমার এই ছোট্ট প্রয়াস, সেই হারিয়ে যাওয়া রূপকথার গল্প। আজকে দর্শক মণ্ডলী, আপনাদের ভালোবাসার সঙ্গে থাকলে আমি আগামী দিনে এই সমস্ত গল্পেরই ফুলঝুরি নিয়ে আপনাদের সঙ্গে এগিয়ে যাব। আজকে আমার নিবেদন বামন রাজার পর। নীল পাহাড়ের গা ঘেঁষে বয়ে চলেছে গুমতি নদী। নদীর জল পরিষ্কার টলমলে, স্বচ্ছ ফটিকের মতো। সেই জলের এক পাশ দিয়ে জঙ্গল, সেই জঙ্গলে বাস করত এক হাড় জিরজিরে বুড়ো। বয়সের ভারে সে কুজো হয়ে গেছে, কিন্তু তার পাকা দাড়ি, পাকা চুল, এমনকি ভুরুগুলো সাদা। তার গায়ের রং এতই ফর্সা, তারপরে বনের জঙ্গলের ফল ফুল এগুলো খেয়ে আরো যেন ধবধবে সাদা হয়ে গেছে, পাকা আমের মতো রং হয়ে গেছে। এরকমই একদিন সেই বুড়ো নদীর ধার দিয়ে ঘুরতে ঘুরতে বেরিয়ে যাচ্ছে বনের পর বন। এক সময় হঠাৎ করে যেন বুড়ো শুনতে পাচ্ছে পিছন থেকে কেউ ডাকছে, ও ঠাকুরদা, ও ঠাকুরদা, যাচ্ছ কোথায়? হঠাৎ করে বুড়ো পিছন ফিরে তাকালো, কিন্তু কাউকে সে দেখতে পেল না। আবার কিঞ্চিত মনে চিন্তা করে হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ পর আবার একই স্বরে ডাক, ও ঠাকুরদা, ও ঠাকুরদা, আমি এদিকে, তুমি এদিকে তাকাও। আবার পিছন ফিরে শব্দকে অনুসরণ করে তাকালো। তাকিয়ে যখন নিচের দিকে দৃষ্টিটা নিক্ষেপ করলো, দেখলো এক আধ হাত মানুষ নিচে পড়া পাতার মধ্যে দাঁড়িয়ে আছে। দেখতে খানিকটা ভয়ঙ্কর। সে এক দৃষ্টে তাকিয়ে থাকলো। সে দেখছে মানুষটা তার দিকে তাকিয়ে আছে আর ফিক ফিক করে হাসছে। সে খানিকটা ভয়ের দৃষ্টিতে তাকালো। এরপরে সে আধাত মানুষটা বলল, কি তুমি ভয় পেয়ে গেছো নাকি? আমাকে একটু সাহায্য করো তো, আমি না নিচে পড়ে গেছি, আমাকে একটু ওই গাছের ডালে উঠিয়ে দাও তো। তারপর বুড়োটা সেই আধাত মানুষটাকে জিজ্ঞেস করলো, তুমি কে হে বাপু? মানুষটা বলল, আমি আধাত মানুষ গো, আমি আধাত মানুষ। বুড়োটা জিজ্ঞেস করলো, তুমি থাকো কোথায়? বলছে, এই যে গাছের ডাল, গাছ দেখছো, গাছের ভিতরে একটা কোটর আছে, সেই কোটরেই আমি থাকি গো। তুমি পড়ে গেলে কি করে এখানে? তুমি আসলে কি করে? বলে, আর বলো না, আমি গাছের ডালে বসেছিলাম, হঠাৎ করে একটা বাজ পাখি গাছে এসে বসলো, আর আমি হঠাৎ করে পাটিতে পড়ে গেলাম। আর কি করব বলো, এখন অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। বলছো, তাই বুঝি? তখন আধাত মানুষটি বলল, তুমি আর সময় নষ্ট করো না তো, তুমি আমাকে ওই গাছের ডালে তুলে দাও দেখি। তখন বুড়ো মানুষটি বলল, তুমি এখানে কি এখানেই থাকো? এখানেই তোমার ঘর বাড়ি? বলছি, হ্যাঁ, আমি এখানেই থাকি। এই গাছের কোটর দেখছো, এই কোটর দিয়ে একটা সুড়ঙ্গ আছে, সেই সুড়ঙ্গ দিয়ে মাটির নিচে আমাদের রাজ্য, সেখানেই আমরা সবাই মিলে থাকি।
ও তাই নাকি? বুড়োটা ভাবলো, তাহলে এদের বোধহয় অনেক লোকজন আছে, অনেক রাজ্যর অনেক লোকজন আছে। তখন আবার আধাত মানুষটা বলল, তুমি আমাকে উঠিয়ে তো দাও। তখন বুড়ো মানুষটা খুব আনন্দ সহকারে সে অনেকটা নিচু হয়ে সেই আধাত মানুষটাকে তার হাতের উপর বসালো। হাতের উপর বসিয়ে সে খুব ভালো করে দেখতে থাকলো। দেখলো তার দাড়িটা এতটাই বড় যে পা পর্যন্ত পৌঁছে গেছে। তখন বুড়োটা আধাত মানুষকে রসিকতার সুরে জিজ্ঞাসা করলো, আরে ভাই, তোমার তো দাড়ি অনেকটা বড়, পা পর্যন্ত ছড়িয়ে গেছে, তোমার বয়স কত? তুমি জানো কি তোমার বয়স কত? অর্থাৎ মানুষটা বলল, হ্যাঁ, কেন জানবো না, আমার বয়স এখন কত হবে, ওই 7-12। বুড়ো অবাক হয়ে গেল। 7-12 মানে 152 বছর? বলছে, হ্যাঁ, আমরা বয়সে কখনো ভুল করি না, ওই ব্যাপারে আমরা খুব পাকা। তুমি আর দেরি করো না তো, তুমি আমাকে ওই গাছের ডালে বসিয়ে দাও। তখন সেই বুড়ো মানুষটা আধাত মানুষটাকে ওই গাছের ডালে বসিয়ে দিল। তখন আধাত মানুষটা বলল, আমার খুব উপকার করলে গো, তো আমার যখন তুমি উপকার করলে, তোমারও তো আমাকে উপকার করতে হয়। বলো তুমি কি চাও, আমি তোমার একটা ছোট্ট উপকার করতে চাই। এবার বুড়ো মানুষটা একটু হাসলো, যে তুমি দেখতে এমনিতে আধাত মানুষ, তুমি আবার আমাকে কি উপকার করবে? তখন আধাত মানুষটা বলল, তুমি আমাকে তুচ্ছ ভেবো না, তুমি চেয়েই দেখো না। তখন বুড়ো মানুষটা আধাত মানুষকে বলল, ঠিক আছে, তুমি যখন বলছো, আমি দুবার চাইবো। প্রথমবার আমি দেখব তুমি কি করতে পারো, আর দ্বিতীয়বার আমি চাইবো। আধাত মানুষটা বলল, তুমি আমাকে পরীক্ষা করতে চাইছো, ঠিক আছে, করো পরীক্ষা। এরপরে বুড়ো মানুষটা বলতে লাগলো, যে এই যে নদীটা দেখছো, এই নদীটার পাশে যে ঝোপ জঙ্গলগুলো আছে, যেখানে দাঁড়িয়ে আছি, এখানে একটা রাজবাড়ি ছিল। সেই রাজ্যেরই আমি ছিলাম যুবরাজ। রাজ্যে কত মানুষ ছিল, কত প্রাসাদ ছিল, কিন্তু এখন আর সেগুলো কিছু নেই, সব হারিয়ে গেছে। তখন আধাত মানুষটা বলল, কি করে এটা হলো? তখন বুড়ো বলল, এক সময় এই রাজ্যে অনেক মানুষ ছিল, অনেক পশু পাখি ছিল, অনেক জন্তু জানোয়ার ছিল। আমি তখন এই রাজ্যের যুবরাজ, আমার বাবাই রাজ্য শাসন করত। একদিন বাবা শিকারে গিয়েছিল, সেই শিকার থেকে একটা সাদা ঘোড়া তার সঙ্গে নিয়ে এসেছিল, কিন্তু তখন কেউ জানতো না ওই সাদা ঘোড়াটা আসলে এক দানব রাক্ষস। ঠিক মাস 2-3 মধ্যে সেই দানব রাক্ষস এক এক করে সমস্ত মানুষকে খেয়ে ফেলে, সমস্ত জন্তু জানোয়ারকে খেয়ে ফেলে। এরপরে কিছুদিনের মধ্যেই এই রাজপ্রাসাদগুলো সম্পূর্ণ পাহাড়ে পরিণত হয়ে যায়। তারপরে আমি এসে দেখি এই পুরো পাহাড় হয়ে গেছে, আমি আর খুঁজে পাইনি আমার রাজবাড়ি। তখন আধাত মানুষটাকে বলে, তখন তুমি কোথায় ছিলে? আমি তখন মামার বাড়ি গিয়েছিলাম ঘুরতে, তাই আমি বেঁচে গেছিলাম। আমি যখন ফিরে আসি, তখন আমি দেখি বন জঙ্গলে ঘেরা পাহাড়, শুধু নদীটাই রয়ে গেছে, নদীটাই একমাত্র সেই জায়গায় আছে। তখন বুড়ো মানুষটা বলল, এই পাহাড় জঙ্গলে যে রাজবাড়িটা ছিল, সেই রাজবাড়িটা আমার খুব পেতে ইচ্ছে হয়, কিন্তু আমি জানি না সেটা আমি ফিরে পাবো কিনা। তখন বুড়ো মানুষটা আধাতকে বলল, তো তুমি বলতে পারো এই ঘোড়াটার জন্য রাজবাড়িটা এখান থেকে হারিয়ে গেল কেন?
তখন আধাত মানুষটা বলল, ও এটা ঠিক আছে, তুমি দেখে নাও কিভাবে কি হয়েছে। এক কাজ করো, তুমি নিচে থেকে একটা শুকনো পাতা আমার হাতে দাও। তখন বুড়ো মানুষটা একটা শুকনো পাতা তুলে তার হাতে দিল। তখন সেই শুকনো পাতাটা একটা ফুটো করে বিড়বিড় করে একটু মন্ত্র পড়ল। মন্ত্র পড়ে সেই পাতাটা বুড়োর হাতে দিয়ে বলল, এই পাতাটা নিয়ে তুমি এক চোখে ফুটোর মধ্যে দিয়ে তাকিয়ে দূরে তাকিয়ে দেখো তো কি দেখতে পাচ্ছ। তখন বুড়ো সেই পাতাটা হাতে নিয়ে এক চোখ বন্ধ করে এক চোখের সামনে সেই ফুটোটা রেখে সামনের দিকে তাকালো। তাকিয়ে সে চমকে উঠলো, আর্তনাদ করে উঠলো। তখন আধাত মানুষটা বলল, কি হয়েছে, কি দেখতে পাচ্ছ? বুড়োটা বলে উঠলো, আমি যেমন রাজবাড়ি দেখে রেখেছিলাম, আমি দেখতে পাচ্ছি সেই পাহাড়ের ভিতরে তেমনই রাজবাড়ি এখনো আছে, কিন্তু আশ্চর্য, সেখানে একটাও মানুষ দেখতে পাচ্ছি না। চারিদিকে শুধু ঘুরে বেড়াচ্ছে রাক্ষস, আর তাদের মধ্যে একজন সর্দারও আছে। তার সামনে শুধু জন্তু জানোয়ারের মাংস, সে সেই মাংস খাচ্ছে। তখন আধাত মানুষটা বলে উঠলো, কি করবে, মানুষ তো আর নেই, সব তো খেয়ে ফেলেছে। এখন বনের জন্তু জানোয়ার যারা আছে তাদেরকে মারছে আর খাচ্ছে। আর ওই যে সর্দার দেখতে পাচ্ছ, ওই আসলে সেই সাদা ঘোড়া, যে ঘোড়াটাকে ভুল করে তোমার বাবা তোমাদের রাজত্বে নিয়ে এসেছিল, সেই অ্যাকচুয়ালি ওখানকার সর্দার। তখন বুড়োটার বামনের প্রতি খুব বিশ্বাস হলো। তখন এই আধাত মানুষটাকে বলল, বন্ধু, আমি বড় ভুল করেছি, আমি তোমাকে অবিশ্বাস করেছিলাম, তোমার অনেক ক্ষমতা, তুমি একটা কিছু করো। তখন আধাত মানুষটা বলল, তুমি এত চিন্তা করছো কেন, বলো তুমি কি করতে চাইছো। বলছি, বন্ধু, আমি আমার রাজ্যটাকে ফিরে পেতে চাই। হ্যাঁ, তোমার তো চিন্তা কিসের, তোমার তো আর একটা পর তোমার চাওয়া আছেই, তুমি চিন্তা করো না, তুমি তোমার রাজ্যকে ফিরে পাবে, তবে আমার কথা তোমাকে শুনে চলতে হবে। তখন বুড়ো বলল, আমি তোমার কথা সব কথা শুনে চলবো, তুমি আমাকে উপায় বলো, আমি কিভাবে এই রাজ্যটাকে ফিরে পাবো। তখন আধাত মানুষটা বলল, অবশ্যই তুমি ফিরে পাবে। বুড়ো মানুষটা বলল, আমি সেই রাজ্যে কি করে ঢুকবো, সব দিকে পাহাড়ে ঘেরা। আধাত মানুষ বলল, কেন, তোমার কাছে ওই যে ঝরা পাতাটা দিলাম ফুটো করা, তুমি ফুটো পাতার মধ্যে দিয়ে তাকালেই তুমি দেখতে পাবে সেই পাহাড়ের ভিতর যাওয়ার রাস্তাটা, সেই রাস্তা দিয়ে তুমি যেতে পারবে। এবং যাওয়ার পরে ওখানে একটা ঘোড়ার মূর্তি থাকবে, সেই ঘোড়ার মূর্তিতেই সমস্ত রাক্ষসদের জীবন লুকিয়ে থাকবে। আর তার আগেই তোমাকে আর একটা কথা বলে রাখি, ওই যে রাক্ষসদের সর্দার দেখছো, তাকে যদি তুমি মারতে পারো, তাহলেই তুমি মনে রাখবে তুমি রাজ্য ফিরে পাবে, রাজ্য জয় করে ফিরে আসতে পারবে। তখন বুড়ো বলল, ওই অত বড় রাক্ষসটাকে কি মারতে পারবো? আধাত মানুষ বলল, কেন পারবে না, অবশ্যই পারবে। তুমি যদি এই রাক্ষসটার গায়ে থেকে 7 ফোঁটা রক্ত বের করতে পারো, এই 7 ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে, রাক্ষসটা তৎক্ষণাৎ মারা যাবে। তখন বুড়ো বলল, সেটা কি করে সম্ভব, এত বড় রাক্ষস? তখন মনে মনে ভাবছে, আমি যতই শক্তি দেখাই না কেন, আমি তো আসলে বুড়ো হয়ে গেছি। তখন বুড়োটা বলল, এটা কি করে সম্ভব? তখন আধাত মানুষটা বলল, অবশ্যই সম্ভব। তখন বলল, আমার তো কাছে তো কোনো অস্ত্র নেই। বলছে, আমি আছি কি জন্য, আমি তোমাকে অস্ত্র দেবো। তৎক্ষণাৎ সেই আধাত মানুষটা পকেটের থেকে কি যেন ছোট্ট একটা কিছু একটা বের করলো, বের করে বুড়োর হাতে দিল।
বুড়ো দেখে অবাক, হাতে তার তুলে দিল একটা সেফটি পিন। তৎক্ষণাৎ বুড়ো আধাত মানুষটাকে বলল, তুমি আমার সঙ্গে রসিকতা করছো? এই সেফটি পিন দিয়ে কখনো রাক্ষস মারা যায়? আধাত মানুষ বলল, শোনোই না, এটার দ্বারা সবকিছু সম্ভব। তুমি যখন প্রাসাদের ভিতরে ঢুকে সেই ঘোড়ার মূর্তিটা সামনে গিয়ে দাঁড়াবে, তুমি সাবধানে যাবে, কারণ সেই মূর্তির 7 হাত মধ্যে গেলেই সমস্ত রাক্ষসরা টের পেয়ে যায় এখানে কেউ এসেছে। তাহলে আর কিন্তু রক্ষা নেই, তাহলে সবাই তোমার উপর ঝাঁপিয়ে পড়বে। তার আগে তোমাকে কি করতে হবে, তুমি সেই সেফটি পিন দিয়ে তোমার গায়ে 7 বার ফুটো করবে এবং তোমার গা থেকে 7 ফোঁটা রক্ত যেন মাটিতে পড়ে, ব্যাস, তাহলে তোমার কাজ শেষ। তখন বুড়ো ভাবলো যে আমার রাজ্যটা ফিরে পেতে যদি আমাকে এইটুকু করতে হয়, আমি তো যুবরাজ ছিলাম এক সময়, গায়ে তো যতই বুড়ো হই না কেন, গায়ে এখনো সেই মনের জোরটা আছে, আমি পারবো, আমাকে পারতেই হবে। তখন বুড়ো বলল, ঠিক আছে, তাই হবে, এবার আর কি করবো বলো? তখন আধাত মানুষটা বলল, এবার তোমার পালা, তোমাকে রাজ্য জয় করে ফিরে আসতে হবে, আর আমারও যাওয়ার সময় হয়ে গেছে, আমার বিদায়ের পালা। তখন আধাত মানুষটা ওকে ধন্যবাদ জানিয়ে গাছে সুরসুর করে উঠে গেল এবং মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। এরপর বুড়ো সেই পাতাটার মধ্যে দিয়ে ফুটো যে ছিল সেই ফুটোর মধ্যে দিয়ে তাকালো। তারপর বুড়োটা সেই পাতাটা চোখের সামনে নিল, ফুটো দিয়ে দূরে পাহাড়ের দিকে দৃষ্টি দিতেই দেখতে পেল ভিতরে যে রাজপ্রাসাদটি দেখা যাচ্ছে, সেই রাজপ্রাসাদ থেকে একটি শান বাঁধানো রাস্তা গুহার দিকে এসছে এবং সেই গুহাটা বাইরে থেকে দেখা যাচ্ছে। এটা থেকে বুঝতে পারলো এই গুহার মধ্যে দিয়ে গেলেই সে সেই রাজপ্রাসাদে পৌঁছাতে পারবে। এরপরে পাতাটা নামিয়ে আর দেরি না করে হনহন করে সে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে সেই গুহার সামনে গিয়ে দাঁড়ালো। গুহার সামনে অনেক বেতস ঝোপ কাটায় পরিপূর্ণ। সে রাজ্য জয়ের আনন্দে উৎফুল্ল হয়ে সেই কাটা তার কাছে যেন কোনো বাধাই সৃষ্টি করতে পারলো না। আস্তে আস্তে এগিয়ে চলল, এগিয়ে গিয়ে গুহার মুখে গিয়ে উপস্থিত হলো। এরপরে আস্তে আস্তে গুহার গা বেয়ে বেয়ে চলতে শুরু করলো। প্রচন্ড অন্ধকার, কিন্তু তার জয়ের আনন্দে সে যেন কিছুই বুঝতে পারছে না, সে এগিয়ে চলেছে। এরপরে কিছুক্ষণ পরে গুহার শেষ হলো। গুহার শেষে দেখতে পেল সেই শান বাঁধানো রাস্তা এবং সে চমকে গেল, দেখতে পেল সেই রাজবাড়ি, যে রাজবাড়িতে সে জন্ম নিয়েছিল, যে রাজবাড়িতে সে খেলাধুলা করেছিল, যে রাজবাড়িতে তার জীবনটা কাটাচ্ছিল, সেই পথ দেখতে পেল। কিন্তু আশ্চর্য, সেখানে কোনো মানুষজন নেই, সেখানে কোনো রাজার পদচিহ্ন নেই, সেখানে কোনো রাজা নেই, যুবরাজ নেই। আস্তে আস্তে সে হেঁটে চলল। কিছুক্ষণ পরে সেই শান বাঁধানো রাস্তা দিয়ে এগিয়ে যেতে যেতে দেখতে পেল সেই সাদা পাথরের ঘোড়ার মূর্তি। তার কাছে গিয়ে পৌঁছালো। 7 হাত দূরে গিয়ে সে দাঁড়ালো। চারিদিকে তাকিয়ে দেখলো যে কোথাও কোনো রাক্ষসকুল আছে কিনা। দেখলো কেউ নেই। তারপরে মনের জোর নিয়ে তার সঙ্গে যে সেফটি পিনটা ছিল, সেফটি পিনটা ডান হাতে নিয়ে বাঁ হাতটা এগিয়ে সেই 7 হাত দূরে ঘোড়ার মূর্তিটার উপর ঝাঁপিয়ে পড়ল। ঝাঁপিয়ে পড়ে সময় বিলম্ব না করে তার হাতে যে সেফটি পিনটা ছিল, সেফটি পিনটা দিয়ে তার বাম হাতে বারবার 7 বার সে ফুটো করলো এবং প্রত্যেকবারে 1 ফোঁটা করে রক্ত মাটিতে গড়িয়ে পড়ল। এরপরে আর কে দেখে কাণ্ড, সমস্ত রাক্ষসরা হালুম হালুম গর্জন করে মোল্লাম রে করে সেই পাথরের মূর্তির দিকে এগিয়ে আসছে। কিন্তু যতবারই এগিয়ে আসছে, এগোতে এগোতে তারা পড়ে যাচ্ছে মাটিতে এবং তারা পাথর হয়ে যাচ্ছে। এরপরে দেখতে পেল
যে সর্দার রাক্ষসটাকে সে দেখেছিল পাতার মধ্যে দিয়ে, সেই সর্দার রাক্ষসটাও এগিয়ে আসছে তার দিকে তাকে মারার জন্য, কিন্তু সে কিছুতেই এগোতে পারছে না, টলমল করে পড়ে যাচ্ছে। এবার বুড়োটা এই সুযোগেই সেই সর্দার রাক্ষসের কাছে গিয়ে তার কাছে যে সেফটি পিনটা ছিল সেই সেফটি পিনটা দিয়ে সেই রাক্ষসটাকে 7 বার আঘাত করলো এবং প্রত্যেকবারেই 1 ফোঁটা করে রক্ত মাটিতে গড়িয়ে পড়ল এবং তৎক্ষণাৎ সেই রাক্ষসটা পাথরের রূপ ধারণ করলো। এরপরে অবাক দৃষ্টিতে সে তাকিয়ে দেখলো সেই রাজ্য পূর্বে যেমন ছিল তেমন ভাবে ফিরে এসছে, পথে পথে মানুষ, রাজার বাড়ি তেমন ভাবে ফিরে এসছে, রাজার প্রাসাদ তেমন ভাবে ফিরে এসছে এবং আরো আশ্চর্যের বিষয়, সেই বুড়ো আর বুড়ো নেই, সেই বুড়ো আবার আগের বয়স ফিরে পেয়েছে, অর্থাৎ যুবরাজ হয়ে গেছে। এরপর আস্তে আস্তে সে রাজপ্রাসাদের দিকে এগিয়ে যেতে শুরু করলো। প্রিয় দর্শক মন্ডলী, আজকের গল্প এখানেই শেষ। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমার এই গল্পটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করছি ভালো থাকবেন এইটুকু সময়। পরবর্তীতে আরো নতুন গল্প নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ধন্যবাদ।